Hello and welcome to another video lecture. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি এবং ফান্ডামেন্টাল এমওটি থেকে বা এমওটি সেই এমওটি থেকে আমরা বেসিক অর্গানিক কেমিস্ট্রি কিছু অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারি। আমাদের এখনো অবধি যে ডিসকাশন হয়েছে তাতে আমরা অরবিটাল সম্বন্ধে একটা আলোচনা করেছি, হাইব্রিডাইজেশন এবং হাইব্রিডাইজড অরবিটাল বা হাইব্রিড অরবিটাল নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সেই সমস্ত অরবিটালগুলোর ইলেকট্রনগুলো, সেখানে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনেরও সব অ্যাসাইন টু আ পার্টিকুলার অ্যাটম। কার্বন sp3 হাইব্রিডাইজড, তার 4টে ভ্যালেন্স ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন কার্বনের উপরেই লোকালাইজড এবং ওই হাইব্রিড অরবিটালগুলোতেই থাকে তারা। ওই হাইব্রিড অরবিটালগুলো পিওরলি কার্বনের হাইব্রিড অরবিটাল। মলিকুলার অরবিটাল থিওরিতে যে অরবিটালগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো অ্যাটমিক অরবিটালদের থেকে আলাদা ইন আ সেন্স যে তারা ওভারঅল মলিকিউলার অরবিটাল, সেখানে অ্যাটমের আর আলাদা করে কোনো অরবিটালের কনসেপ্ট নেই। অ্যাটমিক অরবিটালদের কম্বাইন করে মলিকুলার অরবিটালদের বানানো হয়। সেই সেন্সে হাইব্রিডাইজেশন একটা ভ্যালেন্স বন্ডের কনসেপ্ট, ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিভিটির থেকে মলিকুলার অরবিটাল থিওরি সেই সেন্সে আলাদা। এবং যাদের হাত ধরে এই মলিকুলার অরবিটাল থিওরির ইনসেপশন এবং ডেভেলপমেন্ট হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। ফ্রিডরিশ শুন্ড, রবার্ট মিলিকেন, জন সি স্ল্যাটার, লেনার্ড জোন্স, এরিক হাকেল, চার্লস কুলসন। এরা মোটামুটি বলা যেতে পারে এদের হাত ধরেই মলিকুলার অরবিটাল থিওরির প্রতিষ্ঠা লাভ এবং বিস্তার লাভ। এবং এমওটিকে বুঝতে গেলে আমাদের ইলেকট্রনদের সম্বন্ধে আমরা যা জানি সেই জিনিসগুলোকে একটুখানি রিক্যাপিচুলেট করে নিতে হবে এবং তার জন্য আমাদের একটু কোয়ান্টাম মেকানিক্সের আশ্রয় নিতে হয়, যেখানে আবার এই দুজন আরউইন শডিঞ্জার এবং ওয়ার্নার হাইজেনবার্গের নাম খুব উজ্জ্বলভাবে লেখা আছে। ইলেকট্রনদের সঙ্গে আমরা কোয়ান্টাম মেকানিক্সের থিওরি অনুযায়ী ইলেকট্রনরা কেবলমাত্র পার্টিকেল তো নয়, তাদের মধ্যে একটা ওয়েভ নেচার থাকে এবং তাদেরকে স্পেসিফাই করার জন্য, তাদের বিহেভিয়ারকে স্পেসিফাই করার জন্য আমরা ওয়েভ ফাংশন বলে একটা জিনিসকে ডিনোট করতে পারি, যেটাকে আমরা গ্রিক সাই লেটার দিয়ে বোঝাই। এবং এটা কোনো একটা ইলেকট্রনের এনার্জি এবং পজিশন সম্বন্ধে আমাদেরকে ইনফরমেশন দেয়। অরবিটালকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী একটা স্পেসিফিক ওয়েভ ফাংশনের সলিউশন বলে ভাবতে পারি, যেটা শডিঞ্জার ইকুয়েশন বলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, যেটাকে সলভ করলে বেরিয়ে আসে। আমরা আগেও বলেছি যে এর রিগরাস ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমাদের পক্ষে সম্ভব নয় করা, অন্তত এই মুহূর্তে। ফলে আমরা এই রেজাল্টসগুলো নিয়ে নেব এবং তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে যে অ্যাজ ইট ইজ এই ওয়েভ ফাংশন সাই, এই জিনিসটার কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হয় না। হাউএভার কেউ যদি সাইকে স্কোয়ার করে, অর্থাৎ ওয়েভ ফাংশনের স্কোয়ার করে, সাই স্কোয়ার, সেটার একটা প্র্যাকটিক্যাল ইন্টারপ্রিটেশন রয়েছে। এই সাই স্কোয়ারটা ইজ প্রপোর্শনাল টু দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট এ গিভেন পয়েন্ট ইন স্পেস। অর্থাৎ সাই স্কোয়ারকে যদি আমি অল ওভার স্পেস ইন্টিগ্রেট করি, তাহলে ইলেকট্রনকে কোথাও না কোথাও তো খুঁজে পাওয়া যাবে। তাহলে সেই ইন্টিগ্রেশনের ফলাফল হবে ইকুয়াল টু 1, অর্থাৎ টোটাল খুঁজে পাওয়ার প্রবাবিলিটি 1। কিন্তু সে এক্স্যাক্টলি কোথায় রয়েছে এইটাকে পিন পয়েন্ট করাটা সমস্যা। আমরা প্রবাবিলিটি অবধি বলতে পারি, তার কারণ প্রবাবিলিটির পরে যেটা থাকে সেটা হচ্ছে এক্স্যাক্টলি পিন পয়েন্ট করে বলে দেওয়া। সেটা আবার হাইজেনবার্গের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেই অনুযায়ী আমরা কোনো একটা সাবঅ্যাটমিক পার্টিকেল লাইক ইলেকট্রনকে পুরোপুরি উইথ অল অ্যাকিউরেসি তার পজিশনকে পিন পয়েন্ট করতে পারি না। তার কারণ যদি আমি তার পজিশনকে পিন পয়েন্ট করে দিই, তাহলে তার মোমেন্টাম এবং তার পজিশন, এই দুটোই তাহলে আমরা প্রিসাইজলি জেনে ফেলি, যেটা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে জানা যায় না। সেটা ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায়। আবারও আমরা বলছি ম্যাথমেটিক্সের মধ্যে আমাদের পক্ষে এই মুহূর্তে ঢোকা সম্ভব না। এই জিনিসটা আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা যেটা করতে পারি, অ্যাট বেস্ট আমরা একটা প্রবাবিলিটি দিতে পারি। এক্স্যাক্ট পজিশন এবং এক্স্যাক্ট মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন সাইমালটেনিয়াসলি উইথ এনি আরবিট্রারি প্রিসিশন আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তার ফলে আমরা যদি কোনো একটা ইলেকট্রনের মোমেন্টাম জেনে ফেলি, মোমেন্টাম জানা মানে সেটা হচ্ছে এনার্জি জানা, এবং তার সাথে তার পজিশনটাও যদি আমরা বলে ফেলি, হুইচ
ইমপ্লাইজ যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করছে, কিন্তু যেহেতু ইলেকট্রনের এনার্জি আমরা জানি, তাই তার পজিশনকে আমরা পিন পয়েন্ট করতে পারবো না। আমরা যেটা ম্যাক্সিমাম বলতে পারি যে হ্যাঁ, একটা বাউন্ডারি কন্ডিশনের মধ্যে ইলেকট্রনটা প্রবাবলি তাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, কিন্তু ওই যে ওখানেই আছে এটা নিশ্চিতভাবে বলা যাবে। এবারে আমরা এই জিনিসটা আগেও দেখেছি, ভ্যালেন্স বন্ড থিওরির ক্ষেত্রেও দেখেছি যে যদি আমরা অরবিটালদের মধ্যে ওভারল্যাপ করি, অ্যাটমিক অরবিটালদের মধ্যে ওভারল্যাপ করানো হয়, তাহলে সেখানে অরবিটালদের আমরা ওয়েভ হিসেবে ভাবতে পারি, যেরকম আমরা হাইব্রিডেশনের সময়ও দেখেছিলাম। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাটমিক অরবিটালদেরকে ওভারল্যাপ করিয়ে মলিকুলার অরবিটাল বানাবো। ওভারল্যাপ দু রকমের হয়। একটা ওভারল্যাপ হচ্ছে ইন ফেজ ওভারল্যাপ, অর্থাৎ যেখানে তুমি যদি ওয়েভের সঙ্গে অ্যানালজি টানো, তাহলে এখানে এই ব্লু ওয়েভ দুটো ওভারল্যাপ করছে। এই ব্লু ওয়েভ দুটো ওভারল্যাপ করলে তাদের যে ফেজ তারা একই আছে, এবং ওভারল্যাপের ফলে যে কম্বিনেশনটা হবে সেটা হচ্ছে ইন ফেজ কম্বিনেশন, এবং আমরা এখানে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স পাবো, অর্থাৎ অ্যামপ্লিটিউড বেড়ে যাবে, যেটা দেখেই বোঝা যাচ্ছে ছবিতে। দেখো এইটার ওপরে যদি তুমি এটাকে ফেলে দাও, অর্থাৎ যদি সুপার ইম্পোজ করো, তাহলে অ্যামপ্লিটিউড শুরুতে যা ছিল, এই দুটো ওয়েভের যা ছিল তার তুলনায় অ্যামপ্লিটিউড কিন্তু বেড়ে গেছে। আর যদি রেড কালারের ওয়েভের সাথে ব্লু কালারের ওয়েভের ওভারল্যাপ করাও, তাহলে সেখানে অ্যাকচুয়ালি তারা আউট অফ ফেজ আছে। এইখানে অ্যামপ্লিটিউড পজিটিভ, কিন্তু এইদিকে ওই একই জায়গায় অ্যামপ্লিটিউড নেগেটিভ। তাহলে একে যদি পুরোপুরি এর উপরে সুপার ইম্পোজ করো, অ্যামপ্লিটিউড ডিসঅ্যাপিয়ার করে যাবে, অর্থাৎ অ্যামপ্লিটিউড জিরো হয়ে যাবে। এটা একটা এক্সট্রিম কেস। যদি এদের অ্যামপ্লিটিউডগুলো সমান না হতো, তাহলে কোনো একটা সাইডে, হয় প্লাস সাইডে না হলে মাইনাস সাইডে, আমরা একটা কোনো রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড পেতাম। কিন্তু যেহেতু এখানে অ্যামপ্লিটিউডগুলো সেম, তাই এটা শূন্য হয়ে গেছে, অর্থাৎ অ্যামপ্লিটিউড জিরো হয়ে গেছে। এটাকে আমরা বলি আউট অফ ফেজ ওভারল্যাপ, এবং সেটার পরিণতি হচ্ছে, কনক্লুশন হচ্ছে যে ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হয় এবং অ্যামপ্লিটিউড ডিক্রিজ করে। এবার এই অ্যামপ্লিটিউডের সাথে আমরা ইলেকট্রন ডেন্সিটিকে খুব ক্রুডলি কোরিলেট করে দিতে পারি, অর্থাৎ যখন অরবিটালগুলো ইন ফেজ ওভারল্যাপ করবে, তখন যে জায়গাটায় ওভারল্যাপ হচ্ছে সেই জায়গাটায় ইলেকট্রন ডেন্সিটি বাড়বে, অর্থাৎ অ্যামপ্লিটিউড যেরকম বাড়ছে ইলেকট্রন ডেন্সিটিও সেরকম বাড়বে, প্রোভাইডেড সেটা যদি ইন ফেজ ওভারল্যাপ হয়, সেটা যদি ইন ফেজ অর্থাৎ কনস্ট্রাকটিভ ওভারল্যাপ হয়, যেমন এখানে ব্লু ওয়েভগুলো ওভারল্যাপ করেছে। অন দি আদার হ্যান্ড, যদি ডিস্ট্রাকটিভ ওভারল্যাপ হয়, আউট অফ ফেজ ওভারল্যাপ হয়, তাহলে অ্যামপ্লিটিউড যেরকম কমছে, সেরকম যে জায়গাটায় ওভারল্যাপ হচ্ছে সেই জায়গাটায় কিন্তু ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে। এটা একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। আমরা দুটো সিম্পল অরবিটাল নিয়েছি, একটা 1s অরবিটাল হাইড্রোজেনের ওভারল্যাপ করছে আরো অন্য একটা হাইড্রোজেনের একটা 1s অরবিটালের সঙ্গে, অর্থাৎ এখানে দুটো 1s অরবিটাল আছে, দুটো আলাদা আলাদা হাইড্রোজেন অ্যাটম, এবং এই দুটো আলাদা আলাদা হাইড্রোজেন অ্যাটম একে অপরের সঙ্গে কম্বাইন করে তাদের নিজেদের মধ্যে অরবিটালের ওভারল্যাপ হচ্ছে। এই যে অরবিটালদের ওভারল্যাপ করানো হচ্ছে, এটাকে যে থিওরিটা দিয়ে করানো হয় সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, LCAO, অর্থাৎ মলিকুলার অরবিটালরা তৈরি হয় অ্যাটমিক অরবিটাল দিয়ে লিনিয়ার কম্বিনেশন করে। লিনিয়ার কম্বিনেশন মানে যোগ বিয়োগ করে তুমি কম্বিনেশনটা করতে পারো, অন্য কোনো জিনিস অ্যালাউড নয়। এবার এই অবস্থায় তুমি যদি লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল করো, তাহলে দেখা যাবে যে দুটো অরবিটাল থেকে দুটো মলিকুলার অরবিটাল পাওয়া যাবে, অর্থাৎ দুটো AO থেকে দুটো MO পাবো। আমরা AO বলতে অ্যাটমিক অরবিটাল বলছি এবং MO বলতে আমরা মলিকুলার অরবিটাল বলছি। LCO শর্তটাই হচ্ছে যে তুমি যদি n নাম্বার অফ অ্যাটমিক অরবিটালদের মিক্সিং করো, তাহলে সেখান থেকে তুমি n নাম্বার অফ মলিকুলার অরবিটাল পাবে। এটা কমন সেন্স থেকেও বোঝা যায়। একটু যদি আমরা ইনটুইশনে অ্যাপ্লাই করি, যে যদি দুটো অরবিটালের মধ্যে ওভারল্যাপ হয়, সেই ওভারল্যাপটা যে কোনো মোডেই হোক না কেন, তার একটা ইন ফেজ হতে পারে আর একটা আউট অফ ফেজ হতে পারে। তার মানে দুটো অ্যাটমিক অরবিটাল নিজেদের মধ্যে দুভাবে ওভারল্যাপ করতে পারে, এবং দুভাবে ওভারল্যাপ করলে দুটো আলাদা আলাদা ওভারল্যাপ হয়ে দুটো এমো তৈরি হবে, অর্থাৎ দুটো অ্যাটমিক অরবিটাল থেকে দুটো এমো তৈরি হবে। তাহলে দেখা যায় প্রথমে আমরা ইন ফেজ ওভারল্যাপ করছি, দুটোই হচ্ছে সাদা রঙের আনশেডেড 1s অরবিটাল। তাহলে তারা যখন ওভারল্যাপ করলো, দেখো ওভারল্যাপ করেছে তারা এই জায়গাটাতে, অর্থাৎ সেইখানে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি ওভারল্যাপের আগে যে ইলেকট্রন ডেন্সিটি ছিল তার তুলনায় বেড়ে গেছে, অর্থাৎ এই জায়গাটাতে ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে। তো ইলেকট্রন ডেন্সিটি তো টোটাল ইলেকট্রন ডেন্সিটি তো কনস্ট্যান্ট, তাহলে সেটা বাড়লো যখন, তখন কমেছেটা কোথায়? নিশ্চয়ই যে জায়গাটায় ওভারল্যাপ হয়নি, এই সব জায়গায় ওভারল্যাপ তো হয়নি,
কারণ এরা তো একে অপরের থেকে উল্টো দিকে আছে, সেই জায়গার ইলেকট্রন শিফট করে অ্যাজ ইফ যে জায়গায় ওভারল্যাপ হয়েছে সেখানটায় এসে জমা হয়েছে, অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে। এই জিনিসটা যখন ঘটে, এই কনস্ট্রাকটিভ ওভারল্যাপ যখন ঘটে, তখন তাকে আমরা বলি বন্ডিং মলিকুলার অরবিটাল বা বন্ডিং অরবিটাল। এখন এই যে বন্ডিং অরবিটালটা আমরা পেলাম, এইখানটাতে তাহলে আমাদের ইলেকট্রন ডেন্সিটি দুটো নিউক্লিয়াসের মধ্যে ওভারল্যাপের আগে যা ছিল, ওভারল্যাপের পরে বেড়ে গেল। ওভারল্যাপের পরে বেড়ে যাওয়ার পর তাহলে এই সিস্টেমের এনার্জিটার কি চেঞ্জ হলো, এটা আমাদেরকে বুঝতে হবে। এদের নন ওভারল্যাপিং কন্ডিশনে যে এনার্জি ছিল, এখন কিন্তু এনার্জি কমে যাবে। কেন কমে যাবে তারও ইনটুইশন অনুযায়ী ব্যাখ্যা হয়। সেটা হলো যে আগে যা ইলেকট্রন ডেন্সিটি ছিল দুটো নিউক্লিয়াসের মধ্যে, এখন যদি ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়, তাহলে নিউক্লিয়াস দুটো একে অপরকে আগে যতটা এক্সপোজড ছিল তারা এখন কম এক্সপোজড আছে। এবার নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের তো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, আর নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের রিপালসিভ ফোর্স কাজ করে। তো নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের যদি রিপালশন হয়, তাহলে এই রিপালশনটা ওরা কমিয়ে ফেলেছে। এই কন্ডিশনে দ্য রিপালশন হ্যাজ ডিক্রিজড because there are lots of new electron density between the two nuclei. As a result, non-overlapping condition এই দুটোর যে এনার্জি থাকবে তার তুলনায় এর এনার্জি কিন্তু নিচে নেমে যাবে। এটা স্টেবিলাইজিং ইন্টারাকশন, এবং এই কারণে এটাকে বলা হয় বন্ডিং অরবিটাল। কারণ আমরা জানি বন্ডিং যদি হয় তাহলে এনার্জি নেমে যায়, সিস্টেম স্টেবিলাইজ করে। এখানে অ্যাম্পলিটিউড যেরকম কনস্ট্রাকটিভ ওভারল্যাপের ফলে বেড়েছে, সেরকম দুটো অরবিটালের মাঝখানে যে জায়গাটা ওভারল্যাপিং জোন, সেখানে ইলেকট্রন ডেন্সিটিও বেড়েছে। এটা আমরা আগেই বলি। আরেকটা পাথ আছে, সেটা হচ্ছে তুমি আউট অফ ফেজ ওভারল্যাপ করতে পারো। ফেজটাকে চেঞ্জ করার জন্য একটাকে যদি তুমি আনশেডেড রাখো, লেফট হ্যান্ড সাইডেরটা, তাহলে রাইট হ্যান্ড সাইডেরটাকে তোমার শেডেড করে দিতে হবে। এটা দেখে এটা ইন্ডিকেট করে যে এই দুটো অরবিটাল ফেজ আলাদা আছে। তো দিস টু আর ওভারল্যাপিং উইথ ডিফারেন্ট ফেজেস, দে আর কম্বাইনিং আউট অফ ফেজ। এবার যদি আউট অফ ফেজ এরা কম্বিনেশন হয়, তাহলে যে জায়গায় ওভারল্যাপ হবে সেখানে ডিস্ট্রাকটিভ ওভারল্যাপ হওয়ার জন্য অ্যাম্পলিটিউড তথা ইলেকট্রন ডেন্সিটি উইল ডিক্রিজ। দেখো এই জায়গায় ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ করে গেছে, এবং সত্যিকারের কথা বলতে একটা এমন জায়গায় এসেছে যেখানে কোনো ইলেকট্রন নেই। অর্থাৎ আগে এইরকম একটা জায়গার মধ্যে কিছু ইলেকট্রন ডেন্সিটি হয়তো ছিল, কিন্তু যখন ওভারল্যাপ হয়েছে তখন রিজিয়ন অর স্পেস, রিজিয়ন ইন দ্য স্পেস ডেভেলপস ওয়্যার দেয়ার ইজ নো ইলেকট্রন ডেন্সিটি, এবং এইটাকে বলা হয় নোডাল প্লেন। তাহলে ইলেকট্রন ডেন্সিটি যে কমে গেল, তাহলে এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটিটা গেল কোথায়? বিকজ টোটাল ইলেকট্রন ডেন্সিটি শুড বি কনস্ট্যান্ট। আমরা তাহলে নন ওভারল্যাপিং জোন, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা, এটা তো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করেনি, যেমন এই জায়গাগুলো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করেনি। ওভারল্যাপিং জোন ছিল এই জায়গাটা, যেখানে ইনক্রিজ হয়েছে ইলেকট্রন ডেন্সিটি। তাহলে এই জায়গাটাও ওভারল্যাপ করেনি, এই জায়গাটাও ওভারল্যাপ করেনি। দেখো সেই জায়গায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে। নিউক্লিয়াসের এই নিউক্লিয়াসটার লেফট হ্যান্ড সাইডে এবং এই নিউক্লিয়াসটার রাইট হ্যান্ড সাইডে ইলেকট্রন ডেন্সিটি আগে যা ছিল, ওভারল্যাপিং কন্ডিশনের আগে যা ছিল, তার তুলনায় বেড়ে গেছে। তাহলে এখানে ওই একই লজিক ফলো করে আমরা বলতে পারি যে বন্ডিং মলিকুলার অরবিটালে যেরকম ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাওয়ার জন্য দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাওয়ার জন্য যেরকম স্টেবিলাইজেশন হয়েছিল, এখানে সেরকম উল্টো ঘটনাটা ঘটবে, অর্থাৎ ডিস্টেবিলাইজেশন হবে। নন ওভারল্যাপিং কন্ডিশনে যতটুকুনি ইলেকট্রন ডেন্সিটি ছিল, ওভারল্যাপিং কন্ডিশনে ইলেকট্রন ডেন্সিটি রিডিউস করে গেছে। তার মানে নিউক্লিয়াসরা আগের থেকে বেশি এক্সপোজড টু ওয়ান অ্যানাদার, and therefore they are repelling each other, and therefore this is a destabilized system, and consequently we call this an anti-bonding molecular orbital বা ABMO। ছোট করে এটা বলা হয় ABMO, এটাকে বলা হয় বন্ডিং এমও বা BMO। ওকে, সো হোপফুলি আমরা এই কনসেপ্টটা বুঝতে পারলাম যে আউট অফ ফেজ এবং ইন ফেজ ওভারল্যাপের ফলে কি হয়। যদি আমরা দুটো অ্যাটমিক অরবিটাল নিয়ে শুরু করি, আমরা দুটো এমও পাবো। একবার আমরা ইন ফেজ কম্বাইন করবো, বন্ডিং এমও তৈরি হবে। একবার আমরা আউট অফ ফেজ কম্বাইন করবো, অ্যান্টি বন্ডিং এমও তৈরি হবে। অ্যান্টি বন্ডিং এমও দেখে চেনার উপায় কি? সেখানে নোড থাকবে, এবং যদি নোড থাকে তাহলে ফেজ চেঞ্জ হবে। নোড থাকলেই যে সেটা ওভারঅল অ্যান্টি বন্ডিং হবে সেটাও নয়, কারণ এরকম অনেক অরবিটাল আছে যাদের নোড আছে কিন্তু তারা ওভারঅল বন্ডিং, বাট উই উইল ট্যাকেল দোজ সিচুয়েশন অ্যাজ দে কাম। আপাতত যখন দুটো অরবিটাল ওভারল্যাপ করছে, তখন তাদের মধ্যে যখন বন্ডিং এমও হচ্ছে, তখন নতুন কোনো নোড তৈরি হবে না। কিন্তু আউট অফ ফেজ কম্বিনেশন হলে সেখানে নতুন করে একটা নোড তৈরি হবে, এবং সেটা ইন্ডিকেট করছে যে এটা অ্যান্টি বন্ডিং ওভারল্যাপ, অর্থাৎ ডিস্ট্রাকটিভ ওভারল্যাপ। এবার এইটাকে আমরা যদি একটা এনার্জি স্কেলে দেখানোর চেষ্টা করি, আমরা তো আগেই বললাম যে বন্ডিং এমোটা হচ্ছে স্টেবিলাইজড হয়েছে নন বন্ডিং সিচুয়েশনের থেকে, যখন ওভারল্যাপ করছে না কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছে, সেটাকে বলা হয় নন বন্ডিং সিচুয়েশন।
অর্থাৎ সেখানে অ্যাটমিক অরবিটালদের এনার্জিটা ওভারল্যাপের আগে যা ছিল সেই এনার্জিটা হচ্ছে তাদের, আমরা এখানে প্লট করেছি। এইটা হচ্ছে সেই এনার্জি, দুটো 1s অরবিটালের এনার্জি অবভিয়াসলি একই হবে। এবং আমরা সেখানে দুটো ইলেকট্রনও দিয়েছি, ইলেকট্রনগুলোকে আমরা এরকম অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি। এবং ইভেনচুয়ালি আমাদের ওভারল্যাপটা হয়েছে বলে ধরে নেব, তাহলে এলসিও করলে আমরা একটা বিএমও পাবো। বিএমওটার এনার্জিটা 1s অরবিটালের থেকে নিচে হবে, কারণ সেটা স্টেবিলাইজড। আর অ্যান্টি বন্ডিং এমও যেটা, তার এনার্জিটা 1s অরবিটালের থেকে উপরে হবে, কারণ সেটা হচ্ছে ডিস্টেবিলাইজড। এই যে ছবিটা আঁকা হয়েছে এখানে, এই যে হরাইজন্টাল লাইনগুলো, দোজ রিপ্রেজেন্ট অ্যাপ্রক্সিমেট এনার্জি লেভেলস, কারণ এগুলো কিন্তু কোয়ান্টিটেটিভ নয়, এগুলো কোয়ালিটেটিভ ডায়াগ্রাম। আর এই যে ডটেড লাইনগুলো, এটা ইন্ডিকেট করে যে এই যে বিএমওটা তৈরি হয়েছে, সেই বিএমও তৈরিতে দুটো অরবিটালের কন্ট্রিবিউশন আছে। একটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের 1s অ্যাটমিক অরবিটাল, আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের 1s অ্যাটমিক অরবিটাল। সিমিলারলি একই কনভেনশন অনুযায়ী এই ধরনের লাইন্সটা ইন্ডিকেট করে যে অ্যান্টি বন্ডিং এমোটাও ওই দুটো অরবিটাল থেকেই তৈরি। এবার যখন ওভারল্যাপ হয়ে গেল, তখন কিন্তু এদের আর কোনো এক্সিস্টেন্স নেই। তখন হাইড্রোজেন অ্যাটমগুলো আর নেই, হাইড্রোজেন অ্যাটমগুলো হাইড্রোজেন মলিকিউল হয়ে গেছে, এবং হাইড্রোজেন মলিকিউলটার মধ্যে দুটো অরবিটাল আছে, এমও আছে। একটা হচ্ছে বন্ডিং এমো, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং এমো। আমার কাছে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনকে আমি বিউটিফুলি বসিয়ে দেবো বন্ডিং এমোটায়। এবার তুমি চিন্তা করে দেখো, যখন ওভারল্যাপ হয়নি, নন ওভারল্যাপিং ছিল, নন বন্ডিং সিচুয়েশন ছিল, তখন ইলেকট্রনগুলোর যে এনার্জি ছিল সেটা হলো এইটা। আর যখন ওভারল্যাপ অ্যালাউ করে দিয়েছো, দুটো ইলেকট্রন নিচে নেমে গেছে, তখন তার এনার্জি হচ্ছে এইটা। তার মানে তুমি কিন্তু এতটা এনার্জি গেইন করেছো ওভারল্যাপ করার ফলে। সো দিস ইজ এ স্টেবিলাইজিং সিচুয়েশন, এবং ওই জন্যই দুটো হাইড্রোজেন 1s অরবিটালকে যদি পাশাপাশি রাখা যায়, তাহলে তারা বন্ড তৈরি করে এবং সিস্টেমটাকে স্টেবিলাইজড করে ফেলে। এবারে আমরা দেখব যে এই যে অরবিটালের ওভারল্যাপ, এই অরবিটাল ওভারল্যাপগুলোকে একটা স্পেসিফিক ক্লাসের মধ্যে ফেলা হয়। যেহেতু 1s অরবিটালের কোনো ডিরেকশনাল ক্যারেক্টার নেই, আনলাইক পি অরবিটাল, তাহলে তারা যখন ওভারল্যাপ করে, তখন তাদের থেকে যে বন্ডিং বা অ্যান্টি বন্ডিং এমোগুলো তৈরি হয়, সেগুলোর সিমেট্রিটা হচ্ছে সিগমা, অর্থাৎ সেগুলো সিগমা টাইপ অরবিটাল। যেমন সিগমা বন্ড তৈরি হওয়ার সময় সিগমা অরবিটাল তৈরি হয়। তাহলে সিগমা অরবিটাল চিনব কি করে? সিগমা অরবিটালদের রোটেশনাল সিমেট্রি থাকে। সেটা কি জিনিস? অর্থাৎ সিগমা অরবিটালকে যদি তুমি ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর কোনো একটা অ্যাঙ্গেলে ঘোরাও, তাহলে রোটেশনের আগে এবং পরে তার চেহারা আনচেঞ্জ থাকে। অর্থাৎ রোটেশনের আগে তুমি যদি অরবিটালটার দিকে তাকাও, আর তারপর যদি অন্য কোনো দিকে তাকাও, ইন দ্য মিন টাইম যদি তাকে কেউ রোটেট করে দিয়ে থাকে বাই সাম অ্যাঙ্গেল থিটা, কোন অ্যাক্সিস বরাবর? ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর যদি কেউ করে দিয়ে থাকে, তাহলে তুমি তাকে কিন্তু চিনতে পারবে না। যে রোটেশন হয়েছে কি হয়নি তুমি বুঝতে পারবে না। তাকে আর দেখবে যে আবার সেই আগের যা ছিল তাই। যেমন আমরা এখানে এটাকে নিয়েছি, এবং এটাকে যদি তুমি 180 ডিগ্রিজ রোটেট করো, অর্থাৎ এইভাবে ঘুরিয়ে দাও এই অ্যাক্সিস বরাবর, তাহলে আগে যা ছিল তাই থাকে। সো এটাকে আমরা বলি সিগমা সিমেট্রি আছে, রোটেশন ইনভ্যারিয়েন্স আছে, অর্থাৎ রোটেশন দিলেও ওর কিছু ভ্যারিয়েশন হয় না। এই অ্যান্টি বন্ডিং এমোটার ক্ষেত্রেও তাই, তুমি যদি এটাকে এইভাবে ঘুরিয়ে দাও, তাহলে আগে যা ছিল তাই। অতএব এগুলো হচ্ছে সিগমা সিমেট্রি। কারণ বারবার করে এই ধরনের অরবিটালদের তো সাধারণত আঁকা হয় না। এই যে মলিকুলার অরবিটাল এনার্জি ডায়াগ্রাম, যেটাকে আমরা এমওইডি বলি, সেটাকে আমরা অনেক সময় সিম্পলিফাইড ওয়েতে এরকম করে লিখি। এবং যেহেতু 1s অরবিটাল ওভারল্যাপ হচ্ছে, তাদের কোনো ডিরেকশনাল ক্যারেক্টার নেই, তারা যা ওভারল্যাপ করবে সেটা সবসময় সিগমা টাইপই হবে। তাই আমরা এটাকে বন্ডিং এমোটাকে বলি সিগমা, অ্যান্টি বন্ডিংটাকে বলি সিগমা স্টার। এই স্টারটা যখনই মাথায় বসছে, কোনো অরবিটালের মাথায় স্টার বসা মানে এটা ইমপ্লিসিটলি ইমপ্লাই করে যে এটা অ্যান্টি বন্ডিং ইন নেচার। তাহলে অ্যান্টি বন্ডিং সিগমা মলিকুলার অরবিটালকে আমরা সিগমা স্টার বলে থাকি। এইবার এই এনার্জি ডায়াগ্রাম থেকে আমরা হাইড্রোজেনের বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারি, যার ফর্মুলা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য বন্ডিং এমো মাইনাস টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য অ্যান্টি বন্ডিং এমো। এই বিয়োগফলটাকে, ডিফারেন্সটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, ভাগ করে দাও। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে? এখানে দুটো ইলেকট্রন আছে সিগমাতে, বন্ডিং এর মধ্যে দুটো আছে, অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন নেই, থাকার কথাও নয়, কারণ আমার তো এখন আর এই অরবিটালটা কিছু নেই। আই হ্যাভ অনলি দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এবার আমার কাছে দুটো ইলেকট্রন আছে, তো ইলেকট্রন পপুলেশন কোথায় হয়? লোয়ার এনার্জি অরবিটাল যতক্ষণ না ফুললি ফিল্ড হচ্ছে, উপরের এনার্জি অরবিটালে ইলেকট্রন ঢোকে না। তাহলে নিচেরটাতেই দুটো ঢুকিয়েছি, তাহলে এখানে দুটো আছে, উপরেরটায় 0, তাহলে 2 - 0 ডিভাইডেড বাই 2, বন্ড অর্ডার বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আই হ্যাভ বন্ড অর্ডার 1, হুইচ মিনস এই হাইড্রোজেন মলিকিউলের দুটো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটা বন্ড আছে, হুইচ ইজ very much evident when you draw the Lewis structure for this molecule, which is like that. This horizontal line indicates a couple of electrons shared by the two
হাইড্রোজেন অ্যাটমস। এবার যদি পি অরবিটালদের ওভারল্যাপ দেখো, তো তিনটে সাইমালটেনিয়াসলি তিনটে পি অরবিটাল আছে, পিএক্স, পিওয়াই, পিজেড। আমরা এখানে 2px লিখেছি কারণ n ইজ ইকুয়াল টু 2, বাট তিনটে আছে। এবার আমরা দুটো পাশাপাশি কার্বন অ্যাটমের, যদি আমরা কার্বন নিয়েই ভাবি, দুটো অ্যাটমের, কার্বনও হতে পারে অন্য কিছুও হতে পারে, তো দুটো অ্যাটমের সেট অফ পি অরবিটালস নিজেদের মধ্যে ওভারল্যাপ করছে। যদি আমরা এক্স অ্যাক্সিসটাকে বন্ডিং অ্যাক্সিস ধরে নিই, অর্থাৎ ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস ধরে নিই, তাহলে তাদের মধ্যে যে ওভারল্যাপ হচ্ছে সেই ওভারল্যাপে দুটো রেজাল্টেন্ট হচ্ছে। একটা হচ্ছে তোমার ইন হাউস, সরি ইন ফেস, আরেকটা হচ্ছে আউট অফ ফেস। ইন ফেজ ওভারল্যাপ যদি তুমি অ্যালাউ করো, তাহলে সেখানে যে জায়গাটা ওভারল্যাপ হবে সেখানে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে, আর আউট অফ ফেজ যদি অরবিটাল ওভারল্যাপ হয় তাহলে ইলেকট্রন ডেন্সিটি কমবে, সেখানে নতুন করে নোডাল প্লেন এসছে। এবং খেয়াল করো, এই যে নতুন অরবিটালটা তৈরি হয়েছে দুটো পিএক্স এর ওভারল্যাপের ফলে, সেটার রোটেশনাল ইনভেরিয়েন্স আছে, অর্থাৎ সেটা সিমেট্রিক্যাল অ্যাবাউট দিস অ্যাক্সিস। তুমি রোটেট করলেও বুঝতে পারবে না যে রোটেশন হয়েছে কি হয়নি, আগে যা ছিল তাই থাকে। সাইমালটেনিয়াসলি এটার ক্ষেত্রেও তাই। কিন্তু দুটোর মধ্যে একটা বড় তফাৎ আছে, দুটোই তার মানে সিগমা সিমেট্রি, দুটোই সিগমা সিমেট্রি। আগেরটার সাথে তফাৎ কি, আগেরটাতে এস অরবিটাল দিয়ে ওভারল্যাপ করেছিলাম, এখানে আমরা পি অরবিটাল দিয়ে ওভারল্যাপ করছি, ফলে এসেনশিয়ালি তাদের দেখতে আলাদা, তারা দেখতে অন্যরকম। এইখানটায় একটা নোডাল প্লেন তো থাকেই প্রত্যেকটা পি অরবিটালের, সে দুটো কিন্তু এখানেও আছে। সিগমাতে নতুন কোনো নোডাল প্লেন তৈরি হয়নি, তা হওয়ার কথাও ছিল না। হাউএভার তুমি যদি সিগমা স্টারটা দেখো, যেটা দুটো পিএক্স অরবিটাল দিয়ে তৈরি, তাহলে এই দুটো নোডাল প্লেন তো প্রিজার্ভড হয়েছে, অ্যান্ড ইউ হ্যাভ আ নিউ নোডাল প্লেন ইন দ্য ওভারল্যাপিং রিজিয়ন এইচ। তার মানে সিগমা থেকে সিগমা স্টারে একটা নোডাল প্লেন বেশি পেয়ে গেছে। তো এইটা যদি হয় তাহলে আমরা বলতে বাধ্য যে এটা একটা অ্যান্টি বন্ডিং টাইপ মলিকুলার অরবিটাল, অ্যাজ লং অ্যাজ দিস ওয়ান ইজ বন্ডিং, দিস ওয়ান ইজ হ্যাভ টু বি অ্যান্টি বন্ডিং। কামিং ব্যাক টু দি আদার পি অরবিটালস, কারণ এখানে তো শুধু পিএক্স নেই, এখানে পিজেড আছে, সেটা তার পাশাপাশি থাকা পিজেড এর সাথে ওভারল্যাপ করবে, এবং পিওয়াই আছে, সেটা তার পাশাপাশি থাকা পিওয়াই এর সাথে ওভারল্যাপ করবে। দিস অরবিটাল ওভারল্যাপস, আমরা একটা পিজেডটাকে দেখি যে তুমি পিওয়াই দিয়েও করতে পারো, একই লজিক এর জন্য খাটবে। পিজেড যখন ওভারল্যাপ করছে সেটা কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দি পিএক্স অরবিটাল ওভারল্যাপ, কারণ পিএক্স রা হেড অন ওভারল্যাপ করছে, অন দি আদার হ্যান্ড এরা সাইড অন ওভারল্যাপ করছে। বা সাইড অন ওভারল্যাপ যখন করছে তখনও তারও আবার দুটো হতে পারে, একটা হচ্ছে ইন ফেজ আর একটা হচ্ছে আউট অফ ফেজ। যদি ইন ফেজ হয় তাহলে যে জায়গায় ওভারল্যাপ হয়েছে এই জায়গায় ওভারল্যাপ হয়েছে, ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে। যদি আউট অফ ফেজ হয় তাহলে এই জায়গার ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে। কিন্তু এই দুটো অরবিটাল আগের যে দুটো পিএক্স থেকে অরবিটাল এমও তৈরি হয়েছিল তাদের থেকে আলাদা, বিকজ একে যদি তুমি 180 ডিগ্রি রোটেশন করো, একে যদি ঘুরিয়ে দাও, তাহলে এই যে ব্ল্যাক ফেজড অরবিটাল লোব সেটা নিচে চলে যাবে, আর হোয়াইট লোবটা উপরে উঠে আসবে 180 ডিগ্রি রোটেশন দিলে। সো এনি ওয়ে ইউ লুক অ্যাট ইট, যদি রোটেশনের আগে তুমি ওকে একবার দেখে থাকো, তাহলে 180 ডিগ্রি রোটেশন দেওয়ার পরে তুমি জিনিসটাকে চিনতে পারবে। আগে ব্ল্যাকটা উপরে ছিল, হোয়াইটটা নিচে ছিল, এখন হোয়াইটটা উপরে চলে যাবে, ব্ল্যাকটা নিচে চলে যাবে। সো ইউ ক্যান মেক আ ডিস্টিংশন, কাজে এদের রোটেশনাল সিমেট্রি কিন্তু নেই। সিমিলারলি এর ক্ষেত্রেও তাই, তুমি যদি একে রোটেট করো, দেখো এটা লেফট হ্যান্ড সাইডের টপে ছিল ব্ল্যাক, আর রাইট হ্যান্ড সাইডের টপে ছিল হোয়াইট। যদি 180 ডিগ্রি রোটেশন করো তাহলে জিনিসটা উল্টে যাবে, দিস উইল বিকাম হোয়াইট বিকজ দিস থিং উইল কাম হিয়ার অ্যান্ড দিস থিং উইল কাম হিয়ার। সো আগে যা ছিল তার থেকে কমপ্লিটলি উল্টে যাবে এবং তুমি দেখে চিনতে পারবে। সো এদেরও রোটেশনাল সিমেট্রি নেই, এবং এটা দেখে বোঝাও যাচ্ছে যে আগে পিএক্স গুলো যেরকমভাবে ওভারল্যাপ করেছিল এরা তার মতো ওভারল্যাপ করেনি। এদেরকে আমরা বলে থাকি পাই টাইপ অরবিটাল। এখানে নতুন করে কোনো নোট তৈরি হয়নি, এই জায়গাতে এর একটা নোট ছিল, এই জায়গাতে এর একটা নোট ছিল, তারা কমন নোডাল প্লেনে আছে। বিকজ দিস আর দ্য পিজেড অরবিটালস, দেয়ার নোডাল প্লেন ইজ এক্স ওয়াই প্লেন। সেই এক্স ওয়াই প্লেনের নোট কিন্তু তোমার বন্ডিং এর মধ্যেও আছে। হাউএভার ওই এক্স ওয়াই প্লেনের নোটটা তো একটাতে আছেই, সাইমালটেনিয়াসলি এই জেড অ্যাক্সিস বরাবর একটা নোট তৈরি হয়েছে, অর্থাৎ এক্স তোমার ওয়াই জেড প্লেনটাও একটা নোডাল প্লেনে কনভার্টেড হয়ে গেছে, and that is a nodal plane which is absent here. এখানে কিন্তু এই ধরনের কোনো নোড নেই, এখানে এই ধরনের নোড, এখানে আছে নতুন করে একটা নোড তৈরি হয়েছে, তাহলে এটা যদি বন্ডিং হয় তাহলে এটা অ্যান্টি বন্ডিং। সিমিলারলি পিওয়াই অরবিটালের জন্য এই ধরনের তুমি দুটো একটা একটা পাই টাইপ ওভারল্যাপ পাবে, আর একটা অ্যান্টি বন্ডিং পাই স্টার টাইপ ওভারল্যাপ পাবে, সেটা তুমি বাড়িতে করে দেখতে পারো। এদের যদি আমরা একই জায়গাতে সাজাতে চাই, যে 1s আরেকটা 1s এর সঙ্গে, 2s আরেকটা 2s এর সাথে, 2p সেট অফ 2p আরেকটা অ্যাটমের 2p এর সাথে যদি ওভারল্যাপ করে, তাহলে তাদের দেখতে কিরকম হয়।
1s যখন নিচে তাদের এনার্জি সবচেয়ে কম, এবার 1sটা নিজের আরেকটা কাউন্টার পার্টের 1s এর সাথে ওভারল্যাপ করে একটা সিগমা সিগমা স্টার করবে। এগুলো সিগমা তো হবেই, কারণ এসের তো কোনো ইয়ে নেই, এসের তো কোনো ডিরেকশনাল ক্যারেক্টার নেই। 2sও তাই। এদের আলাদা করার জন্য আমরা এটাকে 1s সিগমা 2s সিগমা 1s সিগমা স্টার 2s সিগমা স্টার বলছি। পি অরবিটালের ওভারল্যাপটা ইন্টারেস্টিং। এখানে দুটো সেট অফ অরবিটালস নিচের দিকে নামছে আর দুটো সেট উপরের দিকে হচ্ছে। যেহেতু আমরা এদিকে তিনটে নিয়েছি, এলসি অনুযায়ী আমরা টোটাল 6টা অরবিটাল পাচ্ছি, কিন্তু টোটাল 6টা অরবিটালের মধ্যে আবার ভাগ আছে। বন্ডিং এমো যেগুলো পাই এবং সিগমা কনস্ট্রাক্টেড বাই দি পিএক্স অ্যান্ড পিওয়াইপিজেড, তারা নিচের দিকে নেমেছে, কিন্তু যেটা সিগমা সেটা বেশি নেমেছে, পাইটা কম নেমেছে। আর উল্টো দিকে পাই স্টারটা উপরের দিকে উঠেছে বাট কম উঠেছে, ডিস্টেবিলাইজ বাট লেস ডিস্টেবিলাইজড, আর সিগমা স্টারটা অনেক বেশি ডিস্টেবিলাইজড। এটা কেন হলো? এটা আমরা আগেও একটুখানি ডিসকাস করেছিলাম। যখন দুটো পি অরবিটাল নিজেদের মধ্যে হেড অন ওভারল্যাপ করে, তখন তাদের মধ্যে ওভারল্যাপিং জোনটা অনেক বেশি থাকে, তার ফলে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি বাড়ে। আর যখন ডিস্ট্রাকটিভ ওভারল্যাপ হয় তখন ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি কমে যায়, তখন রিডাকশনটা অনেক বেশি হয়। আর যখন পাই ওভারল্যাপ করে একই ডিস্টেন্সে থেকে, সেই ওভারল্যাপিং জোনটা অনেক কম কম্পেয়ার টু দ্য সিগমা টাইপ ওভারল্যাপ। সেই কারণে সেখানে ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, কিন্তু অতটা বাড়ে না। আর অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি কমে, কিন্তু অতটা কমে না। এবার ইলেকট্রন ডেন্সিটি যত বাড়বে বন্ডিং এমও তত স্টেবিলাইজড হবে, আর ইলেকট্রন ডেন্সিটি যত কমবে বন্ডিং এমও তত ডিস্টেবিলাইজড হবে। ফলে দিস রেজাল্ট ইজ অ্যাকচুয়ালি সেলফ এভিডেন্ট। এবং এটা যে সত্যি একই ডিস্টেন্সে ওভারল্যাপটা যে সিগমার ক্ষেত্রে অনেক বেটার, সেটা তুমি একটা সিম্পল ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বুঝতে পারো। আমরা যদি ডি সেপারেশনে দুটো নিউক্লিয়াসকে রাখি, দেখো এখানে দেখাই যাচ্ছে প্রচুর ওভারল্যাপ হচ্ছে, কিন্তু এই জায়গাতে দেয়ার ইজ হার্ডলি এনি ওভারল্যাপ। দিস ইজ অবভিয়াসলি ল্যাটারাল ওভারল্যাপ, pi type. This is obviously head-on overlap, sigma type. So you have a much better orbital overlap as far as sigma type thing is concerned compared to pi type. আর sigma type হলে কি হবে? Sigma type হলে you will ultimately get much more stabilization in the bonding MO and much more destabilization in the anti-bonding MO. আর যখন তুমি pi overlap করবে তখন you will have much more stabilization in the pi bonding and I mean comparatively less stabilization in pi bonding compared to sigma, and in the pi star it will be destabilized but less destabilized than the sigma star, যেটা আমরা এখানে দেখছি। এর রেসপেক্টে এটা এতটা স্টেবিলাইজড হয়েছে, কিন্তু এটা এইটুকুনি স্টেবিলাইজড হয়েছে। অন দি আদার হ্যান্ড এই একই এনার্জি রেফারেন্সের রেসপেক্টে সিগমা স্টার ডিস্টেবিলাইজড হয়েছে এতটা, বাট পাই স্টার কিন্তু ডিস্টেবিলাইজড হয়েছে, কিন্তু কম ডিস্টেবিলাইজড হয়েছে। ওকে, এবার যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ করে দিই, এটা আরেকটা অ্যাসপেক্ট। এটাকে চেঞ্জ করে দিলে আই উইল হ্যাভ সামথিং হোয়ার দি স্টার্টিং অ্যাটমিক অরবিটাল যে সেট, তাদের ইয়েটা যাবে চেঞ্জ হয়ে, এনার্জি লেভেলটা যাবে চেঞ্জ হয়ে। এখানে 1s অরবিটাল একটা নেওয়া হয়েছে, একটা 1s বা 2s কোনো একটা কিছু নেওয়া হয়েছে কোনো একটা এলিমেন্টের, আর তার থেকে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের আমরা ওই এস অরবিটাল নিয়েছি। এবার মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা দেখো এনার্জিটা কম আছে, এর এনার্জিটা হচ্ছে এখানে আর এর এনার্জিটা হচ্ছে এখানে, তার মানে স্টার্টিং অ্যাটমিক অরবিটালের সেটের এনার্জি ডিপটা ম্যাচ করছে না। এদেরকে আমরা একবার ইন ফেস করছি, একবার আউট অফ ফেস করছি। তো প্রথমে জানতে হবে যে এই মোর ইলেকট্রোনেগেটিভটা নিচে কেন রেখেছি। মোর ইলেকট্রোনেগেটিভ নিচে আঁকার পেছনে কারণ হলো যে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বাই ডেফিনেশন সেটা মোর ইলেকট্রোনেগেটিভ কেন, দ্যাট ইজ বিকজ যদি লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে তার কোভ্যালেন্ট বন্ড হয়, তো কোভ্যালেন্ট বন্ডে যে ইলেকট্রন পেয়ারটাকেও শেয়ার করছে সেটাকেও নিজের দিকে বেশি টেনে রাখতে চায়, নিজের দিকে পুল করে রাখে। এবং মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের এই টেন্ডেন্সির জন্য দায়ী হচ্ছে তার জেড এফেক্টিভ, অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি। সেটা বেশি কেন? তার কারণ তার নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যাটা বেশি, ফলে ইলেকট্রন পেয়ারকে সে নিজের দিকে টেনে রাখতে চায়। যেমন ধরো ফ্লুরিন, সে নাইট্রোজেন কিংবা অক্সিজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। ফলে কার্বনের সঙ্গে যখন ফ্লুরিনের বন্ড থাকে তখন ফ্লুরিন প্রচণ্ডভাবে সেই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে এনে রাখতে চায়। তার মানে ইলেকট্রনরা ওই অ্যাটমের অরবিটালের ওপরে স্টেবল। এবার স্টেবল মানে কি, তার এনার্জি কম হবে। তার মানে বাই ডেফিনেশন আমরা কমন সেন্স থেকে এটা বুঝতে পারছি যে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের এনার্জি কম, অরবিটালের এনার্জি কম লেস ইলেকট্রোনেগেটিভ বা মোর ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের তুলনায়। এবার এইটার ফলে একটা কিন্তু অরবিটালের চেহারাও যাবে বদলে, মলিকুলার অরবিটালের চেহারাও বদলে যাবে। মলিকুলার অরবিটালটা আনসিমেট্রিক্যাল হয়ে যাবে, অর্থাৎ তুমি একটা অরবিটাল পাবে বন্ডিং, একটা পাবে অ্যান্টি বন্ডিং,
বন্ডিং এমোটা সেটার যে ইলেকট্রন ডেন্সিটি সেটা বেশি থাকবে। এদিকে খেয়াল করে দেখো, আমরা এইদিকে রাইট সাইডে নিয়েছি মোর ইলেকট্রোনেগেটিভটা, রাইট সাইডে বেশি ইলেকট্রন ডেন্সিটি আছে। এই অরবিটাল দেখা মানেই তুমি বুঝতে পারবে যে এইখানে যদি কেউ ইলেকট্রন রাখে না, তাহলে সেই ইলেকট্রনরা এই নিউক্লিয়াসটার কাছে বেশি থাকবে, এই নিউক্লিয়াসটার কাছে কম থাকবে। তো এই নিউক্লিয়াসটা কোন বন্ডিং পার্টনারের নিউক্লিয়াস? মোর ইলেকট্রোনেগেটিভ না লেস ইলেকট্রোনেগেটিভ? মোর ইলেকট্রোনেগেটিভ অবভিয়াসলি, কারণ আমরা ওটাকে রাইট সাইডে নিয়েছিলাম। তার ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশনই তো তাই, সিগমা বন্ড বা পাই বন্ড যাই বলো, সেখানে তাদের মধ্যে যখন ইলেকট্রন শেয়ারিং হয়, লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভের দিকে ইলেকট্রন পেয়ারটা বেশি শিফট করে থাকে। তাহলে এই বন্ডিং এমোটা ঠিক সেইটাই বোঝাচ্ছে। তার মানে আগে যেটা ছিল একটা কমপ্লিটলি সিমেট্রিক্যাল ওভাল, এখন সেটা অন্যরকম দেখতে হয়ে গেছে, একটা এগ শেপ হয়ে গেছে বলতে পারা যায়। এগের যে ফ্যাট এন্ডটা সেই দিকে আছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এগের যে স্লিম এন্ডটা সেই দিকে আছে লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। অ্যান্টিবন্ডিং এর ক্ষেত্রে ঠিক উল্টো হবে। অ্যান্টিবন্ডিং এ লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের তার দিকটা ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে। দেখো এটা লেফট হ্যান্ড সাইডে ছিল, লেফট হ্যান্ড সাইডে ইলেকট্রন ডেন্সিটি বেশি। এটা অ্যান্টিবন্ডিং, সেটা বুঝলাম কি করে? এই দেখো নতুন নোড এসেছে, তার ফলে এটা অ্যান্টিবন্ডিং। কিন্তু এবং মাঝখানে ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে। হাউএভার ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে কোথায়? লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে বেশি বেড়েছে। এটাকে একটা সহজভাবে মনে রাখা যায়, সেটা হচ্ছে যে যখন দুটো এই ধরনের ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটির এলিমেন্টের মধ্যে ওভারল্যাপিং হয়, তখন তাদের ওভারল্যাপিং এর ফলে যে এমোগুলো তৈরি হয়, সেই এমোতে বন্ডিং এমোতে মোর ইলেকট্রোনেগেটিভের কন্ট্রিবিউশন বেশি থাকে, মোর কন্ট্রিবিউশন থাকে অফ দ্য বন্ডিং ইন দ্য বন্ডিং এমো ফর দি atomic orbital which is supplied by the more electronegative element. More electronegative এলিমেন্টের অ্যাটমিক অরবিটালের কন্ট্রিবিউশন বন্ডিং এমোতে বেশি থাকে। তার রিফ্লেকশনটা হচ্ছে বন্ডিং এমোর সাইজটা মোটা সোটা হয় যেদিকে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা আছে। অ্যান্টিবন্ডিং এ ঠিক উল্টো, অর্থাৎ সেখানে লেস ইলেকট্রোনেগেটিভ বা মোর ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের কন্ট্রিবিউশন বেশি থাকে। এবার এখানে তোমার আছে দুটো ইলেকট্রন, তার ফলে যখন তুমি ওভারল্যাপ করিয়ে দিয়েছো তখন এখানে দুটো এমো তৈরি হয়েছে, একটা সিগমা এমো, একটা সিগমা স্টার। সিগমাতেই ইলেকট্রন দুটো থাকবে এবং সে দুটো থাকবে অবভিয়াসলি এই রাইট হ্যান্ড সাইডের দিকটা ঘেঁষে, বিকজ ইট ইজ দি মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। হাউএভার যদি তুমি সিগমা স্টারে ইলেকট্রন আনতে পারো, সেরকম সিচুয়েশন আসতে পারে যে সিগমা স্টারে যদি ইলেকট্রন আনো, তাহলে তখন কিন্তু তোমার ইলেকট্রনগুলোকে তুমি বেশিরভাগ সময় মোস্ট প্রবাবলি ইউ উইল ফাইন্ড দেম ইন দি স্পেস। তার মানে সেটা অ্যান্টিবন্ডিং এ যখন ইলেকট্রন থাকবে তখন তারা থাকবে এই লেস ইলেকট্রোনেগেটিভ বা মোর ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের দিকে। এটা কিন্তু পাই এর ক্ষেত্রেও সত্যি। তুমি যদি পাই ওভারল্যাপ করো, ধরো দুটো কার্বনের মধ্যে যখন ওভারল্যাপ হচ্ছে দের ইজ জিরো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, তাদের হাইব্রিডাইজেশন যদি একই হয়, তাহলে একটা হলো সিসি পাই, একটা হলো সিসি পাই স্টার। পাই স্টার কি করে বুঝলাম? নতুন নোড এসে গেছে এখানে। তাহলে দেখো এদের এই দিকের যা লোব সাইজ, এখানেও লোব সাইজ একই, ফ্যাটেনিংটা ঠিক সিমেট্রিক্যালি হয়েছে। আর এখানে যা লোব সাইজ, এদিকেও তাই লোব সাইজ। বাট সাপোজ একটা কার্বনের সাথে তুমি যদি এবারে অক্সিজেনের ওভারল্যাপ করো, তো অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনের অ্যাটমিক অরবিটাল তাহলে নেমে যাবে, এখানে কার্বনের থেকে এটা নেমে গেছে। অটোমেটিক্যালি তোমার এই যে নতুন পাই এবং পাই স্টারটা তৈরি হয়েছে, কারণ এগুলো সব পাই ওভারল্যাপ, তো পাই এবং পাই স্টার ওভারল্যাপ তৈরি করেছে, সেখানে দেখো খেয়াল করে দেখো অক্সিজেনের দিকে পাইয়ে ইলেকট্রন ডেন্সিটি বেশি, সেটাই হওয়ার কথা যেটা আমরা একটু আগে বললাম, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। So it should contribute more, its atomic orbital should contribute more towards the bonding able. আর পাই স্টারের ক্ষেত্রে উল্টো, কার্বনের দিকে কন্ট্রিবিউশন বেশি। আর কন্ট্রিবিউশন বেশি মানেই সেখানে লোব সাইজটা বেশি হবে। যেমন এখানে অক্সিজেনের দিকে লোবটা মোটা সোটা, কার্বনের দিকে স্লিম। এখানে কার্বনের দিকে লোব সাইজ বড়, অক্সিজেনের দিকে লোব সাইজ স্মলার। অ্যান্ড দিস ইজ ক্লিয়ারলি rationalized by the difference of electronegativity between carbon and oxygen, where oxygen is the more electronegative element. ওকে, এবার এইখান থেকে আরো কয়েকটা জিনিস আমরা দেখতে পাই। সেটা হলো যে যেমন আমরা যদি অরবিটালদের ওভারল্যাপটাকে আরো একটুখানি প্রিসাইজলি দেখার চেষ্টা করি, সো এই যে কার্বন কার্বন বন্ড আছে, পাই বন্ড ধরো তৈরি হয়েছে, কার্বন কার্বন পাই এবং পাই স্টার, তার সাথে যদি আমরা কার্বন অক্সিজেন পাই স্টারটাকে কম্পেয়ার করার চেষ্টা করি, তো এই পি অ্যাটমিক অরবিটাল অফ one carbon atom is overlapping with the p atomic orbital of the another, এবং সেক্ষেত্রে ইউ আর হ্যাভিং আ পাই অ্যান্ড পাই স্টার জাস্ট লাইক ইউ হ্যাভ আ পাই অ্যান্ড পাই স্টার হিয়ার। এবার এই জায়গাতে যেহেতু তোমার
স্টার্টিং এওটাই অনেকটা এনার্জেটিক্যালি লোয়ার, অক্সিজেন এসেছে মানে কার্বনের থেকে লোয়ার এনার্জি হয়েছে, তাহলে তার যে বন্ডিং এমোটা হয়েছে এবং তার যে অ্যান্টি বন্ডিং এমোটা হয়েছে দুটোই কিন্তু এই সিসি পাই এবং সিসি পাই স্টারের থেকে, অর্থাৎ এই সিও পাইটা সিসি পাই এর থেকে এবং সিও পাই স্টারটা সিসি পাই স্টারের থেকে এনার্জিতে অ্যাবসলিউট এনার্জিতে লোয়ার হচ্ছে। অর্থাৎ এইটার এনার্জি যদি এইটা হয় এনার্জি স্কেলে, তাহলে এর এনার্জি কিন্তু তার থেকে কম আছে, অর্থাৎ সিও পাইটা এনার্জেটিক্যালি মোর স্টেবল। অ্যান্ড সিসি পাই স্টারটা যদি এখানে থাকে তাহলে সিও পাই স্টারটা এনার্জেটিক্যালি তার থেকে নিচে আছে, অর্থাৎ অ্যান্টি বন্ডিং এমোটাও নিচে আছে, বন্ডিং এমোটাও নিচে আছে। এটা হচ্ছে কারণ অ্যাটমিক অরবিটাল হিসেবে কার্বনের পি অরবিটালের থেকে অক্সিজেনের পি অরবিটালের এনার্জি বেশি, কম, কারণ সেটা মোর ইলেকট্রোনেগেটিভ। সো অ্যাটমিক স্টার্টিং সেটে যদি তুমি লোয়ার এনার্জি অ্যাটমিক অরবিটাল ইউজ করো, তো তাহলে তোমার ফাইনালি এই সেটেও তোমার আলটিমেটলি লোয়ার এনার্জি বন্ডিং এমো এবং লোয়ার এনার্জি অ্যান্টি বন্ডিং এমোই তুমি পাবে। এবং সেখানে একটা জিনিস দেখা যায় যে কার্বন কার্বন ডাবল বন্ডের যে বন্ড এনার্জি সেটা হচ্ছে 600 থেকে 625 কিলো জুল পার মোল, আর কার্বনিল সিও ডাবল বন্ডের বন্ড এনার্জি হচ্ছে 725 থেকে 760 কিলো জুল পার মোল। যদি আমরা সিসি সিঙ্গেল বন্ডের দিকে তাকাই তো সিসি সিঙ্গেল বন্ড হচ্ছে 340 থেকে 350 কিলো জুল পার মোল, আর সিও সিঙ্গেল বন্ড হচ্ছে 350 থেকে 380 কিলো জুল পার মোল, সিসি সিঙ্গেল বন্ড হচ্ছে 340 থেকে 350 কিলো জুল পার মোল, হুইচ মিনস এটার থেকে এইটার মানে বন্ড এনার্জি বেশি কিন্তু ডাবল নয়। এটার যদি ডাবল করো তাহলে আসবে 680 বা 700, সেটা কিন্তু হয়নি, তার থেকে কম আছে। অন দি আদার হ্যান্ড সিও সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে ব্যাপারটা ডাবলেরও বেশি, কারণ 350 মানে হচ্ছে 700 হচ্ছে তার ডাবল। অ্যাকচুয়াল বন্ড এনার্জি পাইয়ের বন্ড এনার্জি হচ্ছে 725, which means what does it mean? It means যে কার্বনিল বন্ডের স্টেবিলাইজেশন কার্বন কার্বন ডাবল বন্ডের থেকে বেশি, অর্থাৎ কার্বন অক্সিজেন ডাবল বন্ডকে ভাঙতে বেশি এনার্জি লাগে, কার্বন কার্বন ডাবল বন্ডকে ভাঙতে রিলেটিভলি কম এনার্জি লাগে। এটার একটা কারণ হিসেবে বলা যায় যে যেহেতু এখানে শুধুমাত্র কোভ্যালেন্ট টাইপের অরবিটাল ওভারল্যাপ আছে তাই না, কোভ্যালেন্ট নেচারের বন্ড শুধু তাই নয়, ইউ ক্যান ড্র আ রেজোন্যান্স ফর্ম লাইক দিস, যেটা আমরা আগে ডিসকাস করেছি। কার্বনিলের জন্য এই ধরনের রেজোন্যান্স ফর্ম হামেশাই আঁকা যায়, কার্বনের মাথায় প্লাস এবং অক্সিজেনের মাথায় মাইনাস। সো ইফ ইউ ক্যান হ্যাভ দিস টাইপ অফ রেজোন্যান্স ইট মিনস যে এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনও কিন্তু আছে, যেটা কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে আমরা আদৌ আঁকতে পারি না, বিকজ কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে একটা কার্বনকে প্লাস করলে আরেকটাকে মাইনাস করতে হয়, দেয়ার ইজ নো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, দেয়ারফর ডাইপোলার রেজোন্যান্স আঁকার কোনো অপশন আমার কাছে নেই। এখানে দ্য অপশন ইজ ভেরি মাচ দেয়ার, যেখানে অক্সিজেন মাইনাস এবং কার্বন প্লাস হবে অ্যান্ড ইউ উইল গেট সাম সর্ট অফ স্টেবিলাইজেশন। সো মুভিং অন, তিনটে জিনিসকে আমাদের এখানে কনসিডার করতে হয় যখন আমরা অ্যাটমিক অরবিটাল থেকে মলিকুলার অরবিটাল বানাচ্ছি। প্রথমটা হচ্ছে যে বন্ডিং মতো স্টেবিলাইজড হবে, কিন্তু কতটা স্টেবিলাইজড হবে এবং সেই স্টেবিলাইজেশনের মাপবো কি? স্টেবিলাইজেশন মাপা হয় তোমার স্টার্টিং নন ওভারল্যাপিং কন্ডিশন থেকে তুমি কতটা বন্ডিং এমোটাকে নামাতে পেরেছো, অর্থাৎ এনার্জি কতটা নেমেছে, সেই ভ্যালুটাকে বলা হয় ডেল্টা ই, স্টেবিলাইজেশন। ফার্স্ট কলোরাইটা হচ্ছে যত ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বাড়বে, অর্থাৎ নাম্বার 1 অ্যাটম এবং নাম্বার 2 অ্যাটমের মধ্যে যত ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বাড়বে তত এদের মধ্যে ওভারল্যাপ করার টেন্ডেন্সি কমবে। অ্যান্ড টেন্ডেন্সি কমবে মানে ইন এ সেন্স স্টার্টিং এও থেকে তার এনার্জি ড্রপটা রিলেটিভলি পুয়ার হবে, অর্থাৎ AO1 আর AO2 যখন তুমি তাদের মধ্যে যখন তুমি ওভারল্যাপ করছো, তুমি যদি AO2 কে কনস্ট্যান্টলি নিচের দিকে নামাও তাহলে তোমার এই ডেল্টা ই ভ্যালুটা কমবে। প্রথমে ডেল্টা ইটা এতটা ছিল, তারপর ডেল্টা ইটা কমে এসছে, তারপর ডেল্টা ইটা কমে এসছে, অর্থাৎ এখানে প্রথমটার ক্ষেত্রে কোনো বিতর্ক নেই যে ওই MO1টা কতটা নেমেছে সেটা কার রেসপেক্টে মাপবো, সেটা AO1 AO2 যেটার রেসপেক্টেই মাপি একই হবে, দুটোর ইলেকট্রোনেগেটিভিটি সেম, এনার্জি সেম। কিন্তু AO1 AO2 এনার্জি যদি আলাদা হয়ে যায় তাহলে ডেল্টা ইটা কার রেসপেক্টে মাপবো, আমি কি রেসপেক্টে মাপবো না এর রেসপেক্টে মাপবো? অ্যাকচুয়ালি ডেল্টা ইটা মাপা হয় যদি তুমি বন্ডিং এমোটাকে মাপতে চাও যে সে কতটা নেমেছে, তাহলে সেটাকে মাপতে হবে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের রেসপেক্টে। এখানে 2 নম্বরটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে AO2 রেসপেক্টে মাপতে হবে। আর যদি অ্যান্টি বন্ডিং এমোকে মাপতে চাও যে সে কতটা উঠেছে, তাহলে তাকে মাপতে হবে AO1 এর রেসপেক্টে, বিকজ AO1 ইজ হিয়ার দি লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট।
তো যেটা বিচার্য বিষয় সেটা হচ্ছে যে যত এদের মধ্যে এনার্জি গ্যাপ বাড়ছে, AO1 আর AO2, প্রথমে এদের মধ্যে 0 এনার্জি গ্যাপ ছিল, তারপরে এদের মধ্যে এনার্জি গ্যাপ বেড়েছে, তারপরে এর মধ্যে এনার্জি গ্যাপ আরও বেড়েছে, তখন দেখা যাচ্ছে যে MO1 তার যে স্টেবিলাইজেশন সেটা অনেক কম হচ্ছে, আস্তে আস্তে সেটা কম হচ্ছে, ডেল্টা ই ভ্যালুটা কিন্তু কমে আসছে। অর্থাৎ যত ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স বাড়বে তত মিডিয়ামের মানে তোমার এই যে বন্ডটা আছে সেই বন্ডের মধ্যে পোলার ক্যারেক্টারটা বাড়বে। এই বন্ডটা হচ্ছে পিওরলি কোভ্যালেন্ট, বিকজ তুমি দুটো এলিমেন্টের মধ্যে ওভারল্যাপ করেছো, তাদের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই। যেই তুমি একটুখানি ইলেকট্রনিক ডিফারেন্স করেছো, অর্থাৎ AO2 একটু নেমে গেছে, MO1 কিন্তু AO2 এর মতো বেশি দেখতে, AO1 এর মতো কম দেখতে, যেটা তুমি ওইখানে দেখলে যে এই জায়গাটাতে, এইখানে খেয়াল করে দেখো, এর চেহারাটা ইনফ্লুয়েন্স এর বেশি আছে, এর কম আছে। এইদিকে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, এইদিকে ইলেকট্রন ডেন্সিটি কম আছে। অ্যান্টিবন্ডিং এর ক্ষেত্রে উল্টো। তার মানে বন্ডিং এমোটা তত AO2 মতো দেখতে হয়ে যাচ্ছে ইনক্রিজিংলি অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন দি AO2 অ্যান্ড AO1 ইনক্রিজেস, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট পোলারিটি ডেভেলপস। এই সিস্টেমটাকে আমরা বলতে পারি CC, কারণ কোনো ইলেকট্রনিক ডিফারেন্স নেই। এই সিস্টেমটাকে আমরা বলতে পারি CN, দেয়ার ইজ ইলেকট্রনিক ডিফারেন্স। Oxygen is even more electronegative than nitrogen, so electronegative difference is very much higher here. এখানে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে, এবং সেই জন্য এর যে বন্ডিং ইমোটা সেটা অনেকটাই অক্সিজেন অ্যাটমিক অরবিটালের কন্ট্রিবিউশন এখানে অনেক বেশি। এর বন্ডিং এর মধ্যে নাইট্রোজেনের অরবিটালের কন্ট্রিবিউশন বেশি, কিন্তু অক্সিজেন এখানে যতটা কন্ট্রিবিউট করে তার তুলনায় এখানে কম কন্ট্রিবিউশন আছে। অ্যাজ এ রেজাল্ট অফ this is a non-polar purely covalent bond, this is a polar covalent bond, this is also a polar covalent bond. The polar covalent bond এর polar নেচারটা এখানে বেশি আছে। CO bond is more polar, CN bond is less polar। এবং এই যে ওভারল্যাপের এফিসিয়েন্সি, এইটাকে আমরা যদি ডেল্টা ই দিয়ে মাপি, যে ডেল্টা ই যত বেশি হবে ওভারল্যাপ তত বেশি এফিসিয়েন্ট, তাহলে এটা আমরা বলতে বাধ্য যে যত ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স বাড়ছে তত ওভারল্যাপ এফিসিয়েন্সি কমছে। ওভারল্যাপ এফিসিয়েন্সি কমতে কমতে এরকম সিচুয়েশন আসতে পারে যেখানে AO1 এখানে আছে, AO2 এখানে আছে, এদের মধ্যে বেসিক্যালি কোনো ওভারল্যাপ হবে না। জাস্ট যেটা হবে, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, তাহলে এদের মধ্যে থেকে একটা অরবিটাল একটুও উঠবে না, একটা অরবিটাল একটুও নামবে না, তার মানে এদের মধ্যে বেসিক্যালি ডেল্টা ই ইকুয়াল টু 0। কিন্তু এদের মধ্যে যখন নতুন এই অরবিটাল দুটো তৈরি হলো, যদি তৈরি হয়, আমরা যদি কনসেপচুয়ালি ভাবি যে দুটো নতুন অরবিটাল তৈরি হলো, তখন দুটো ইলেকট্রন এখানে থাকবে, হুইচ মিনস এই জিনিসটা ইলেকট্রনটাকে কমপ্লিটলি ডোনেট করে দিয়েছে, এবং সেক্ষেত্রে আমরা বলি যে এটা ক্যাটায়ন হয়ে গেছে এবং এটা অ্যানায়ন হয়ে গেছে। যেমন সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে ইন্টারাকশন, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেয়, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নেয়, দিয়ে সোডিয়াম প্লাস আর Cl মাইনাস হয়, এটাকে আমরা পিওর আয়নিক বন্ড বলি। সোডিয়ামের অরবিটালের সাথে তো ক্লোরিনের অরবিটালের কোনো ওভারল্যাপ হয় না, কিন্তু এই ওভারল্যাপটা আমরা মনে মনে ভাবতে পারি যে যদি ওভারল্যাপ হতো তাহলে সোডিয়ামের অরবিটাল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে জাস্ট ক্লোরিনের অরবিটালে বসে যেত। তার মানে সোডিয়াম প্লাস হয়ে গেল, ক্লোরিন মাইনাস হয়ে গেল, এবং সেখানে ডেল্টা ইকুয়াল টু 0। ডেল্টা ইকুয়াল টু 0 মানে সেখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার ছিল। আর ডেল্টা ইকুয়াল টু ম্যাক্সিমাম যখন হয়েছে তখন সেটা হচ্ছে পিওর কোভ্যালেন্ট বন্ড, সেখানে কোনো ইলেকট্রনিক ডিফারেন্স ছিল না। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, ফার্স্ট পয়েন্টটা তাহলে আমরা দেখলাম যে এনার্জিটা ম্যাচ করতে হবে, যত এনার্জি ম্যাচ করবে তত অরবিটাল ওভারল্যাপ ভালো হবে, যত এনার্জি ম্যাচ করবে না অরবিটাল ওভারল্যাপ ইনএফিশিয়েন্ট হবে, কোভ্যালেন্সের দিক থেকে আয়নিক ক্যারেক্টারের দিকে চলে যাবে বন্ডটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দুটো অরবিটাল তখনই ভালো ওভারল্যাপ করে যখন তাদের মধ্যে সাইজটা ম্যাচ করে, ছোট অরবিটালের সঙ্গে ছোট অরবিটাল এবং বড় অরবিটালের সঙ্গে বড় অরবিটাল ম্যাচ করে। বাট তুমি যদি এই সিচুয়েশন করো যেখানে একটা বড় অরবিটাল একটা ছোট অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করার চেষ্টা করছে, সেই ওভারল্যাপ ভালো হয় না। যেমন তুমি যদি কার্বন ফ্লোরিন বন্ড দেখো তাহলে সেটা খুব স্ট্রং হবে, কারণ কার্বন অ্যান্ড ফ্লোরিন দুটোরই অরবিটালরা হচ্ছে, তারা এক সেকেন্ড রোতে আছে, তারা তাদের অরবিটালের সাইজ সিমিলার। কিন্তু তুমি যদি আয়োডিনকে দেখো, তো আয়োডিন অনেক নিচে আছে, তারা কার্বনের সঙ্গে তার অরবিটালের সাইজ একেবারে ম্যাচ করে না। অরবিটাল আয়োডিনের অরবিটালস আর ভেরি ফাজি, ভেরি বিগ, কার্বনের অরবিটালস আর মাচ মোর কম্প্যাক্ট কম্পেয়ার টু দ্যাট অফ আয়োডিন। দেখো কার্বন আয়োডিন ওভারল্যাপ যখন হয়, বন্ডের ওভারল্যাপ যখন বন্ড তৈরি হয়, অরবিটালের ওভারল্যাপ যখন হয়, তখন ইট ইজ এ ভেরি পুয়ার ওভারল্যাপ, এবং সেই জন্য আমরা CF থেকে CL, CF থেকে CCl, CCl থেকে CBr, CBr থেকে CI যত যাই, বন্ডটা উইকার হয়ে যায়, বিকজ ওভারল্যাপ ইজ ভেরি পুয়ার, গেটস পুয়ারার as we move on from fluorine to chlorine to bromine to iodine, and সেই বন্ডটাকে ভাঙতে আমাদের এনার্জি কম লাগে। আর থার্ড পয়েন্টটা হচ্ছে জিওমেট্রি ইজ অ্যাবসলিউটলি ভাইটাল। সিগমা ওভারল্যাপ, পাই ওভারল্যাপ, এভরিথিং ইজ ওকে,
কিন্তু যদি দুটো অরবিটাল ওভারল্যাপ, যারা ওভারল্যাপ করছে তাদের জিওমেট্রিটা ঠিক না থাকে, তো দেয়ার উইল বি জিরো ওভারল্যাপ। লাইক এই সিচুয়েশনটা, একটা পি অরবিটাল, এটা যদি তুমি পিজেড ধরো, তাহলে দিস ইজ আ পি এক্স অরবিটাল অ্যাকর্ডিং টু দিস কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো অফকোর্স এই জায়গাটাতে যতটা কনস্ট্রাকটিভ ওভারল্যাপ হচ্ছে, এই জায়গাটাতে ঠিক ততটাই ডিস্ট্রাকটিভ ওভারল্যাপ হচ্ছে। কনস্ট্রাকটিভ ওভারল্যাপ ডিস্ট্রাকটিভ ওভারল্যাপ যদি সেম হয়ে যায়, তাহলে দেয়ার ইজ নেট জিরো ওভারল্যাপ, তার মানে এখানে কোনো ওভারল্যাপ হচ্ছে না। তার মানে তোমাকে পিএক্স অরবিটালের সাথে যদি ওভারল্যাপ ঠিকঠাক করাতে হয়, তাহলে আরেকটা পিএক্স অরবিটালকে মুখোমুখি এনে ওভারল্যাপ করাতে হবে, সেক্ষেত্রে তারা সিগমা টাইপ ওভারল্যাপ করবে। কিন্তু তুমি যদি একটা পিজেড অরবিটালকে নিয়ে আসো লেফট হ্যান্ড সাইড থেকে, আর রাইট হ্যান্ড সাইড থেকে একটা পিএক্স অরবিটালকে নিয়ে আসো, তো দেয়ার উইল বি জিরো ওভারল্যাপ। জাস্ট লাইক হিয়ার, একটা পিজেড এর সাথে তুমি যদি একটা পিওয়াই কে ওভারল্যাপ করাতে চাও, তো দিস উইল অলসো বি জিরো ওভারল্যাপ। তাহলে এই তিনটে কন্ডিশন আমাদেরকে মাথায় রাখতে হবে। এনার্জি ম্যাচিং হ্যাজ টু বি দেয়ার। এনার্জি যত ম্যাচ হবে, এই ধরনের মলিকুলার অরবিটাল তত স্টেবিলাইজড হবে, তত এফিশিয়েন্ট ওভারল্যাপ হবে। সাইজটা ম্যাচ করতে হবে, সাইজ যদি ম্যাচ করে তাহলে ওভারল্যাপ এফিশিয়েন্ট হবে। আর জিওমেট্রিটা ম্যাচ করতে হবে। এই ধরনের সিস্টেম যেখানে দুটো পার্টিসিপেটিং অরবিটালস আর লাইক অর্থোগোনাল টু ইচ আদার, হুইচ মিনস পারপেন্ডিকুলার টু ইচ আদার, একটা পিজেড একটা পিওয়াই, একটা পিএক্স একটা পিজেড, একটা একটা পিএক্স একটা পিওয়াই, এই ধরনের, এগুলো রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল। বাট the conclusion is general. If you have orthogonal orbitals overlapping with each other, there will be zero overlap, and consequently there will be no overlap. Thank you for your patience.